হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। এই এপিসোডে আলোচনা করব হাত নিয়ে, কি করে হাতের রেখা জীবনে কি কথা বলে বা কি ইন্ডিকেট করে। আমাদের জন্মকুণ্ডলিতে যেরকম 12টি রাশি আছে এবং 9টি গ্রহ আছে, সেরকম আমাদের হাতের মধ্যেও 12টি রাশির অবস্থান এবং 9টি গ্রহের অবস্থান আছে। সবার আগে জানবো যে এই 12টি রাশির অবস্থান কোথায় কোথায় আছে। 12টি রাশির অবস্থান এই আঙ্গুলের মধ্যে আছে। এই আঙ্গুলটি নয়, বৃদ্ধা আঙ্গুল ছেড়ে 1, 2, 3, 4 এই 4টে আঙ্গুলের মধ্যে আছে। সবার আগে যেটি রয়েছে, যে রাশি চক্র তোমরা পাশে দেখতে পাচ্ছ, এই তর্জনী, এটা হলো এখান থেকে এই কর পর্যন্ত, আঙ্গুলের মাথা থেকে এই কর পর্যন্ত, এটা হচ্ছে মেষ রাশি। এই কর থেকে তারপরের এই কর পর্যন্ত এটা হচ্ছে বৃষ রাশি। এই কর থেকে এই কর পর্যন্ত এইটা হচ্ছে, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত, এই লাইন থেকে এই লাইন, এটা হচ্ছে মিথুন রাশি। মেষ, বৃষ, মিথুন শিখলে। এরবারে এই আঙ্গুলের মাথা থেকে এই আঙ্গুল, এটি 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 অনামিকা, অনামিকা এটি, হ্যাঁ, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল, এটা হলো 4 নম্বর রাশি। অর্থাৎ কি হলো, এটা হচ্ছে কর্কট রাশি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুল, এটা হচ্ছে, মানে এই কর থেকে এই কর, এই কর থেকে এই কর, এটা হচ্ছে কি সিংহ রাশি, সিংহ রাশি। এই কর থেকে এই কর, এটা হচ্ছে কি কন্যা রাশি, কন্যা রাশি। এবারে এসো এখানে, এসো এই মধ্যম, এই আঙ্গুলের মাথা থেকে এই কর পর্যন্ত, এইটা হচ্ছে 7 নম্বর রাশি, তুলা রাশি। এই কর থেকে এই কর পর্যন্ত, এটা হচ্ছে বৃশ্চিক রাশি। এই কর থেকে এই কর পর্যন্ত, এটা হচ্ছে মধ্যমা, ধনু রাশি, ধনু রাশি। এবারে এসো হচ্ছে কনিষ্ঠা, এসো, এটা 10, এটা 11, এটা 12। এই আঙ্গুলের মাথা থেকে এই কর পর্যন্ত, এটা হচ্ছে কি রাশি, 10 নম্বর, মকর রাশি। এই কর থেকে মাঝখানে এই কর পর্যন্ত, এটা হচ্ছে কুম্ভ রাশি, এবং এই কর থেকে এই কর পর্যন্ত, এটা হচ্ছে মীন রাশি। তোমরা এটা জেনে ফেললে। তাহলে এই আঙুলটি বাদ দিয়ে আমরা কোথা থেকে গোনা শুরু করব? 1, 2, 3 নম্বর রাশি, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, কন্যা, তুলা। এবার এইটা মাঝে, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন হয়ে গেল। এখান থেকে রাশির বিচার হয়। এই আঙ্গুলে নয়, এই আঙ্গুলে অন্য কিছু বলে, এই আঙ্গুল অনেক কিছু বলে, এই আঙ্গুলে পরে আসছে। এবারে হাতের মধ্যে 9টি গ্রহের অবস্থান আছে, সেই 9টি গ্রহ সম্পর্কে বলবো। তোমরা আগে গুনে নাও। 1, 2, 3, 4, 4টে আঙ্গুলের নিচে যে অল্প বিস্তর উঁচু উঁচু মাউন্ট বা স্থান, 1, 2, 3, 4, এটা 5। এইটা হলো আমাদের, এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা, আর এটা হচ্ছে আমাদের শিরোরেখা। হার্ট লাইন অ্যান্ড হেড লাইনের মাঝখানে এখানে 5, এটা 6, এটা 6, এটা 7। এই সবথেকে উঁচু জায়গাটা 7। এখানে একটা ভাঁজ হয়, এটা ভাঁজ হয় এখানে, হ্যাঁ, ভাঁজ সম্পর্কে বলবো। এটা 8, মাঝখানটা 9, 9টা গ্রহ, 9টা হলো। এবারে এসো কোনটা কার জায়গা। 1, এটা বৃহস্পতির মাউন্ট, এটা বৃহস্পতির জায়গা। 2, শনির জায়গা। 3, রবির জায়গা। 4, বুধের জায়গা। 4 কিসের জায়গা? বুধের জায়গা। 4 হলো কার জায়গা? বুধের জায়গা। এই লাইন থেকে এই লাইনের মাঝখানের এই জায়গাটা হলো মঙ্গলের জায়গা।
এই জায়গাটা সাথে এই জায়গাটা, এই যে মাঝখানের জায়গাটা, এটা হচ্ছে মঙ্গলের জায়গা, এটা হচ্ছে চন্দ্রের জায়গা, এটা হলো চন্দ্র মাউন্ট, এটা হচ্ছে চন্দ্রের জায়গা, এটা হচ্ছে চন্দ্রের জায়গা, এটা হচ্ছে শুক্রের স্থান, শুক্র, এটা হচ্ছে শুক্রের জায়গা, এটা হচ্ছে শুক্রের জায়গা। এই যে ভাঁজ হচ্ছে, এটা হচ্ছে রাহুর জায়গা, মাঝখানটা কেতু। আবার বলছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা ছবির মাধ্যমে, বৃহস্পতি, শনি, রবি, বলো 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 বলো, বুধ, মঙ্গল, এই দুটো লাইনের মাঝে চন্দ্র, শুক্র, শুক্র, রাহু, কেতু। এবারে এই হলো তাহলে 12টি রাশি, 9টা গ্রহ, কম্বিনেশন হবে অজস্র। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তোমরা এখন এটিএম এ যাও, তোমাদের এটিএম এ কি আছে, 4টে ডিজিট অ্যান্ড 0 to 9 নাম্বারস। তোমরা অজস্র কি করতে পারো, প্রচুর কম্বিনেশন তৈরি করতে পারো, 4 ডিজিট অ্যান্ড 10 নাম্বার, 0 to 9 মানে 10 নাম্বারস। কেউ কারোর চটজলদি এটা ব্রেক করতে পারে না যে ও এখানে পাসওয়ার্ড কি লাগিয়েছে, ওর পিন কি, হোয়াট ইজ এটিএম পিন, এত সোজা নয় 4 ডিজিটকে ব্রেক করে দেওয়া। ডিজিট যত বাড়তে থাকবে ডিফিকাল্টি তত বাড়তে থাকবে। তাহলে এখানে কত ডিজিট আছে, প্রত্যেকের পার্সোনালিটি, চয়েস, ভয়েস ইউনিক। কারোর লুকিং তো ছেড়েই দাও, ভয়েসও মেলে না কারোর সাথে, কারোর চয়েস মেলে না। সে তোমরা ভাই বোন হও, স্বামী স্ত্রী হও, বাবা ছেলে, মা মেয়ে, মা ছেলে, বাবা মেয়ে, কোনো সময় মেলা সম্ভব না। প্রত্যেকে ইউনিক, প্রত্যেকের মধ্যে কিছু ভালো আছে, কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে, প্রতিটি মানুষ এরম ভাবে তৈরি। কারোর মধ্যে দেবগুণ বেশি, কারোর মধ্যে মনুষ্য গুণ বেশি, কারোর মধ্যে তামসক গুণ বেশি, সত্য রজতম, 3টে কম্বিনেশনে হচ্ছে মানুষ, 3টে গুণ মিলিয়ে মানুষ নামক প্রাণীটি তৈরি। যার মধ্যে দেবগুণ বেশি মানে সত্যগুণ যার মধ্যে বেশি, তার মধ্যে দৈবভাব বেশি হবে, রজগুণ যার মধ্যে বেশি, আর যার মধ্যে তামসিক গুণ বেশি তার মধ্যে দৈত্য দানবের ভাব বেশি হবে, রজগুণ যার মধ্যে বেশি তার মধ্যে মানবিক ভাব বেশি হবে। তো এখানে যেটি বিষয় সেটি হচ্ছে কম্বিনেশন তৈরি হচ্ছে, প্রত্যেকের আলাদা আলাদা, মিলছে না। বলছে তাহলে এই প্রত্যেকের যে ক্যারেক্টারস আলাদা, সেটা কি জন্য? ক্যারেক্টার মানে প্রেম, ভালোবাসা, শারীরিক সম্পর্ককে শুধুমাত্র ক্যারেক্টার বলে না। প্রত্যেকের চয়েস, প্রত্যেকের সিদ্ধান্ত নেবার ক্ষমতা, ব্যক্তিত্ব বিভিন্ন প্রকারের হয়। একই মানুষের ব্যক্তিত্ব বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের হয়। হাইট, গায়ের রং, লুকিং, হেয়ার স্টাইল সব আলাদা। প্রত্যেকের হেয়ার এক নয়, কারোর কার্লি হেয়ার, কারোর শর্ট হেয়ার, কারোর লং হেয়ার, কারোর মোটা, কারোর পাতলা, অনেক রকম। স্কিন সব আলাদা, চোখ আলাদা। চলো এবার তাহলে কতগুলো হচ্ছে কম্বিনেশন তৈরি হলো, 12টা রাশি আর 9টা গ্রহ, তাই দিয়ে শুধুমাত্র কম্বিনেশন না, না, 12টা রাশির মধ্যে আছে 360 ডিগ্রি। 12টা রাশির মধ্যে 360 ডিগ্রি আছে। তুমি মেঘমুক্ত আকাশে একবার হচ্ছে তাকালে বিভিন্ন তুমি রাশি পুঞ্জগুলোকে দেখতে পাবে, নক্ষত্র পুঞ্জ, যাকে এক একটি আকারে দেখতে। তুলা যাকে দাড়িপাল্লার মতো দেখতে তাকে বলা হয়েছে তুলা, যাকে ঘটের মতো দেখতে তাকে বলা হয়েছে কুম্ভ। তাহলে হয়ে গেল 360 ডিগ্রি। তার মধ্যে প্রথমে 360 ডিগ্রি, আগে কটা ডিজিট তুমি লাগাতে পারছো এটিএম পিনে, তুমি 4 ডিজিট তুমি লাগাতে পারছো, 5 ডিজিটে তুমি কম্বিনেশন তৈরি করতে পারবে না, ম্যাক্স টু ম্যাক্স 4 ডিজিট, তারপর পারবে। তাহলে এখানে কত ডিজিট আমরা লাগাতে পারছি? 360 ডিজিট। 12টি রাশি, 27টি নক্ষত্র, বোঝা গেল? তাহলে কত কম্বিনেশন হতে পারে এর মধ্যে। সেই জন্য প্রত্যেকের সমস্ত কিছু আলাদা, কেউ কারোর সাথে এক নয়, কেউ কারোর সাথে এক নয়, কোনো কিছুতে এক নয়। এবার কথা হচ্ছে যে
বেসিক কতগুলো বিষয় খুব ইম্পর্টেন্ট, যেগুলো ঘটে থাকে, যেগুলো ঘটে। কি, এই মাউন্টে কোথাও তিল শুভ নয়। এই হাতের এপাশ ওপাশ ওপাশ কোথাও তিল ভালো ইন্ডিকেশন করে না। তাহলে কি ইন্ডিকেশন করে? যে স্থানে, যে প্ল্যানেটের ওপর, যে মাউন্টে রয়েছে সেদিকে সমস্যা দেবে, যে লাইনের ওপর রয়েছে তাতে সমস্যা দেবে। কারোর যদি হৃদয় রেখাতে তিল থাকে, এখানে এখানে এখানে, এই যে হৃদয় রেখা, হার্ট লাইন, তাহলে সে ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত হবে, দুঃখ পাবে, আঘাত পাবে, প্রচুর আপনজন থেকে আঘাত পাবে, ঘটবে, এগুলো তার জীবনে ঘটবে, তার জীবন। যদি কারোর লাইফ লাইনের ওপর তিল থাকে, তাহলে জমে মানুষের টানাটানি যাকে বলে, অনেকবার হসপিটাল, অনেকবার অপারেশন, দুর্ঘটনা ঘটবে, তার বারবার ঘটবে, বারবার ঘটবে, বারবার। যদি কারোর হেড লাইনের ওপর তিল থাকে, তাহলে কি হবে? মানসিক বিকৃতি ঘটবে, সমস্যা ঘটবে, স্মৃতি হারিয়ে যাবে, মেমোরি লস হবে, আরো অনেক কিছু, মাথায় আঘাত লাগবে। এ তো বেসিক তিনটে লাইন, মানে সাধারণত সব হাতে থাকে, সমস্ত মানুষের হাতে তিনটে লাইন থাকে এমন কথা নয়। বহু মানুষ আছে যার লাইফ লাইন, হেড লাইন এবং হার্ট লাইন, হৃদয় রেখা, শিরোরেখা এবং আয়ু রেখা তিনটি আলাদা নয়। আয়ু রেখাটি আলাদা গেছে, কিন্তু এই হৃদয় রেখা আর হেডলাইন জুড়ে একটা লাইনই আছে হাতে। এমনও হাত দেখা যায়, যারা হাত রিড করেন তারা জানেন, বা তোমরা হয়তো দেখতে পাবে। কিরম দেখা যায়? 50,000-এ একটা হয়তো, বা 1 লাখে একটা, এতই কম, কিন্তু দেখা যায়। তার ফলাফল আলাদা থাকে। কারণ রবির মাউন্টের ওপর তিল আছে, তিল থাকুক, ক্রস সাইন থাকুক, ক্রস জব সাইন থাকুক, বদ্বীপের মতো, এগুলো হাতে শুভ নয়। শুধুমাত্র ক্রস, দু জায়গাতে শুভ। ক্রস, তিল আর জব চিহ্ন কোথাও শুভ নয়। কোথায় কোথায় ক্রস চিহ্ন শুভ ফল দেবে? সেটা হচ্ছে যদি বৃহস্পতির মাউন্টের ওপর ক্রস থাকে, বৃহস্পতি মাউন্টের ওপর ক্রস, আর যদি মিস্ট্রিক ক্রস থাকে। মিস্ট্রিক ক্রস কাকে বলে? এই যে আমাদের হৃদয় রেখা আর এই যে আমাদের শিরোরেখা, হার্ট লাইন অ্যান্ড হেড লাইনের মাঝখানে বহু লোকে ক্রস আছে, এটি শুভ, একে বলে মিস্ট্রিক ক্রস। কি হয় মিস্ট্রিক ক্রস থাকলে? তাদের না রিসার্চে, উদ্ভাবনী ক্ষমতা, খোঁজ করার ক্ষমতা, হ্যাঁ, এইসবে তারা এক্সপার্ট হয়ে থাকে। হ্যাঁ, তারা জিওলজিস্ট হয়ে থাকে, পিএইচডি করে থাকে, এইসব, বা অনেকে প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়ে থাকে, এই সমস্ত কাজ তারা করে। আর সেটা যদি দুর্বল হয়, তবু তারা গোয়েন্দার গল্প, হ্যাঁ, অতি ভৌতিক কাহিনী, এগুলো শুনতে খুব ভালোবাসে। এইগুলো তারা নেটে গেলে এগুলো সার্চ করবে, ইউটিউবে গিয়ে এগুলো সার্চ করবে, এগুলো তারা ভালোবাসে। তাহলে কি হবে? অবশ্যই হাতে একটা ক্রস থাকবে। তাদের হাতে কি আছে? ক্রস আছে। কোথায় ক্রস আছে? এই যে হেডলাইন আর হার্ট লাইনের মাঝখানে। হার্ট লাইন, এই যে ওপরেরটা হার্ট লাইন, নিচেরটা হেডলাইন, মাঝখানে দিয়ে যেটা গেছে এর মাঝে। এরা পিএইচডি ইত্যাদি করে করতে পারে, থাকলেই করে ফেলবে এমন নয়। তার স্ট্রেংথ দেখতে হবে, তার ক্ষমতা দেখতে হবে, কত শক্তিশালী মিস্ট্রিক ক্রস তৈরি হয়েছে। এরপরে এসো যে তিল, রবি স্থানে একটা তিল, তাহলে কিন্তু দুর্ভাগ্যের শিকার হতে হবে, মামলা মোকদ্দমা আসবে। রবি স্থানে তিল, মামলা মোকদ্দমা আসবে।
আগুন গ্যাস ইলেকট্রিক থেকে বিপদ হবে। আগুন গ্যাস ইলেকট্রিক অ্যাসিড অল টাইপস অফ ফায়ার এলিমেন্ট থেকে বিপদ হবে। রবি স্থানে তিল দুর্ভাগ্যের শিকার হবে, বদনাম হবে। কি হবে? বদনাম হবে। কেননা রবি হচ্ছে সুনামের কারক, যশের কারক, যশের কারক, সুনাম, যশ। তার কারক কে? রবি। বদনাম হবে, বদনাম হয়ে যাবে। যদি রবির স্থানে যদি তিল থাকে, রবির এই যে মাউন্টটা, এই মাউন্টে যদি তিল থাকে, তাহলে কি হতে হবে? বদনাম হতে হবে। দেখো, সুনাম থাকলে তবেই তার বদনাম হবার ভয় থাকে। যার অনেক পরিচিতি নেই, যাকে অনেক মানুষ জানে না বা চেনে না, সেক্ষেত্রে তার বদনামটা শুধুমাত্র পরিবার, আত্মীয় এবং পাড়া প্রতিবেশীর মধ্যে হবে। কিন্তু যার প্রচুর পরিচিতি, যে ব্যক্তিকে পুরো জেলা চেনে, পুরো রাজ্য চেনে বা পুরো দেশ চেনে, তার বদনামে পরিধিটাও তত বেশি বড় হয়ে থাকে। তো যদি রবির মাউন্টের ওপর তিল চিহ্ন থাকে, জপ চিহ্ন থাকে, বা যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু বদনাম হবে। এবার দেখো, যদি তোমার রবির মাউন্ট, এই যে রবির মাউন্টে একটা লাইন আছে, ওপর থেকে নিচের দিকে যদি কোনো লাইন নামে, ওপর থেকে নিচে, তোমার রবির মাউন্টে যদি কোনো লাইন নামে ওপর থেকে নিচে, এই ওপর থেকে নিচে যদি কোনো লাইন নামে, আর সেই লাইনটা যদি তোমার হৃদয় রেখাকে কেটে নেমে যায়, হৃদয় রেখাকে কেটে যদি নিচে নেমে যায়, তাহলে কি হবে? পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি থেকে অসুখী হবে। তাহলে কি হবে? পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি থেকে অসুখী হবে এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে সম্পর্ক ভালো থাকবে না, বা পিতার দীর্ঘ আয়ু হবে না, বা পিতা তোমার প্রতি বিশ্বাস বা ভরসা করতে পারবে না। যদি তোমার এই লাইনটা কেটে নেমে যায়, এই হৃদয় রেখাটাকে যদি এই সান লাইন যদি কেটে যদি নিচে নেমে আসে, তাহলে এই সমস্যা দেখা দেবে, তাহলে এই সমস্যা দেখা দেবে। এবার এই আঙ্গুলে আমি কোনো প্রকার কি বলিনি? রাশি কথা বলিনি। এই আঙ্গুলে কিন্তু অন্যান্য আঙ্গুলের মতো তিনটে পার্ট থাকে না, দুটো পার্ট থাকে। কটা পার্ট? দুটো। এই আঙ্গুলের প্রথম যে পার্টটা, এই যে আপার পার্টটা, এটা হচ্ছে আমাদের স্বপ্ন, গোল, ডেস্টিনেশন, অ্যাম্বিশন হচ্ছে এই ওপরের পার্টটা। আর নিচের যে পার্টটা আমাদের, এই যে নিচের যে পার্টটা, এটা হচ্ছে লজিক, এটা হচ্ছে লজিক। যদি কোনো ব্যক্তির এই থামের মাথাটা গোল গদার মতো হয়, অত্যন্ত গোল, ভারী, নিচের দিকটা সরু, কিন্তু আঙুলের মাথার দিকটা গদার মতো ভারী, তাহলে সে ব্যক্তি অত্যন্ত রাগী হয়ে থাকে, সে ব্যক্তির মধ্যে রাগ অত্যন্ত বেশি হয়ে থাকে। এরা ঘরে বা ডোমেস্টিক ভায়োলেন্স বেশি করে, ঘরে এদের রাগ বেশি হয়ে থাকে। এদের হাতে কোনো খুন পর্যন্ত হয়ে যেতে পারে, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। এরা অত্যন্ত রাগী হয়ে থাকে যদি এইটা কি হয়, যদি এটা গদার মতো হয়ে থাকে। যদি কারোর বৃদ্ধাঙ্গুলি খুব ফ্লেক্সিবল হয়, খুব ফ্লেক্সিবল মানে বেঁকে যাচ্ছে, দেখো অনেকের দেখো ফ্লেক্সিবল, খুব ফ্লেক্সিবল, তাহলে কি হবে? তারা অত্যন্ত ভালো চাকরি করতে পারবে,
তারা অত্যন্ত ভালো চাকুরি করতে পারবে, তারা ভালো সেক্রেটারি হতে পারবে, তারা ভালো অ্যাসিস্ট্যান্ট হতে পারবে, তারা ভালো ম্যানেজার হতে পারবে যদি ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল, তারা ভালো নেতা ইত্যাদি হতে পারে। ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবল হতে হবে, রিজিড নয়, এরকম রিজিড নয়। হ্যাঁ, এটা যেমন পিছনে যাচ্ছে না এরকম নয়, ফ্লেক্সিবল হতে হবে। এবং যদি তোমার আঙুল ঠিক মতো ফ্লেক্সিবল নয়, রিজিড, এর বাইরে যায় না, বা এটা যেমন 90 ডিগ্রি বেশি হেলছেই না, কারোর ক্ষেত্রে আরেকটু হেলে, তো যদি রিজিড হয় তাহলে তার সেলফ এমপ্লয়েড হওয়া উচিত, তার কখনোই জবের দিকে যাওয়া উচিত নয়, বা তার জব সফল হবেও না, কারণ এরা এতে অ্যাডজাস্টেবল হয় না। যাদের ফ্লেক্সিবল থাম, তারা বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে সবাইকে ম্যানেজ করে ঠিকমতো তারা চলতে পারে। কিন্তু যাদের থাম রিজিড, এই পিছন দিকে হেলে না বা 90 ডিগ্রি বেশি হেলেই না, তাদের তো একেবারেই যাওয়া উচিত না জবের ব্যাপারে। আর যাদের হেলে খুব বেশি নয়, খুব বেশি ফ্লেক্সিবল নয়, তারাও সেলফ এমপ্লয়েড হলেই ভালো, কারণ তারা কোনো জবেই ঠিক মতো নিজেকে কিন্তু প্রমাণ করতে পারবে না, কারণ তারাদের পক্ষে অন্যের কমান্ড, অন্যের অধীনতা মেনে নেওয়া সম্ভবই হয় না। তারা খুব ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তো দু টাইপের লাইফ, দু টাইপের জীবন, দু টাইপের পার্সোনালিটি, কেউ কারো থেকে খারাপ নয়, কেউ কারো থেকে কম নয়, প্রত্যেকের উপযোগ আলাদা আলাদা। তোমার আঙুলে দেখো যে নিচের দিকে দেখো হাফ চাঁদের মতো, দেখো এখানে লাইনিং রয়েছে, চাঁদ, হাফ চাঁদ এরকম রয়েছে। এটা কি প্রকাশ করে? এটা প্রকাশ করে যে তুমি কতটা হাই অ্যাম্বিশন, তোমার পিতামাতা তোমাকে যে জীবনে রেখেছেন তুমি সেই জীবনেই থাকতে চাও, নাকি আরো বেশি ফিনান্সিয়াল ফ্রিডম গেইন করতে চাও, আরো বেশি ফিনান্সিয়াল ফ্রিডম চাও, সেটা তার উপর নির্ভর করে। কার উপর? এই হাফ চাঁদের উপর, যে তোমার হাফ চাঁদ কত বেশি বা কতগুলো আঙুলে রয়েছে। দেখো যে বৃদ্ধা আঙ্গুলে এই ওয়েভ, এই যে গোলগুলো দেখো সব থেকে বেশি হয়ে থাকে, বৃদ্ধা আঙ্গুলে সব থেকে বড় ভাবে রয়েছে। তারপরের আঙুলে তার চেয়ে একটু ছোট, অর্থাৎ তর্জনী আঙুলে তার চেয়ে একটু ছোট, মধ্যম আঙুলে তার থেকে আর একটু ছোট, অনামিকা আঙুলে তার চেয়ে আরো ছোট, এবং কনিষ্ঠ আঙুলে আরো ছোট। অনেকের এই ওয়েভ এত দূর পর্যন্ত পৌঁছায় না, বৃদ্ধা আঙুলে কিছুটা রয়েছে আর এখানে কিছুটা আছে, মাঝের আঙুলে এসে শেষ হয়ে গেছে, এই দুটো আঙুলে নেই। তো ওয়েভ যত বেশি থাকবে, অর্থাৎ এইখানে হাফ চাঁদ অনেক বেশি, এখানে আরো একটু কম, এখানে আরেকটু কম, এখানে আরেকটু কম, এখানে আরেকটু কম, তাহলে তার অ্যাম্বিশন খুব বেশি হবে এবং সে অ্যাম্বিশনে ডিটারমাইন্ড থাকবে, সে সেটাকে ফলো করবে যে আমাকে এখানে পৌঁছতে হবে। কিন্তু যদি এখানে থাকলো পরের আঙুলগুলোতে খুঁজে পাওয়া গেল না, তাহলে অ্যাম্বিশনের রেশিও কম হবে, বা সে ভাববে এটা করব, পরে সে সেই কাজের থেকে সরেও যেতে পারে, সেটা কিন্তু সে করতে পারবে না। এবারে এসো যে যদি কারো ফ্লেক্সিবল হয়, আঙুল ফ্লেক্সিবল, তাহলে সে খুব ভাবে আমি এটা করব, যদি সফল হলাম তো ভালো, যদি অসফল হই তো সমাজ আমায় কি বলবে, বাড়িতে আমায় কি বলবে, আমার ফ্যামিলি আমায় কি বলবে, আমার আত্মীয় আমায় কি বলবে, আমার হাজবেন্ড কি বলবে, আমার ওয়াইফ কি বলবে, আমার ফ্রেন্ড কি বলবে, আমার গার্লফ্রেন্ড কি বলবে, আমার বয়ফ্রেন্ড কি বলবে, নানা কিছু কোয়েশ্চেন, নানা কিছু ভাবনা তার মধ্যে আসে। যদি ফ্লেক্সিবল হয়, যদি আঙুল যদি ফ্লেক্সিবল হয়, যাদের আঙুল রিজিড হয় তারা এসব নিয়ে ভাবে না, যে যা বলুক আমি বুঝতে পারছি এটি ঠিক, তো ও ওটিকেই করে, সে হার জিতের ভাবনা করে না, কে কি ভাবলো ওটা নিয়ে সে ভাবতেই চায় না, যে কে কি ভাবছে আর কে কি না ভাবছে, সে সেটা নিয়ে ভাবতে চায় না। এবার এসো যে এই যে লজিক,
এর পরের যে পার্টটা না, নিচের যে পার্টটা, এটা হচ্ছে লজিক। স্বপ্ন অনেক হলে হবে না, তার সাথে সাথে লজিক চাই, তার সাথে লজিক চাই। যে স্বপ্নটা পূর্ণ করতে গেলে আমাকে কি করতে হবে, সেই স্বপ্নতে পৌঁছতে গেলে আমাকে কি করতে হবে, তোমাকে কি করতে হবে। তো লজিক হচ্ছে সেকেন্ড পার্ট। স্বপ্ন তো মোটামুটি সবারই থাকে, স্বপ্ন থাকে না খুব কম মানুষের, মানে 99% মানুষেরই স্বপ্নই থাকে, কিন্তু স্বপ্ন সফল হয় 0.99% লোকের। 1%-এরও ঠিকঠাক স্বপ্ন সফল হয় না। তার কারণ কি? কারণ ওই স্বপ্নকে সফল করতে গেলে যে সফর আছে, যে রাস্তা আছে, তাতে সবাই ট্রাভেল করতে চায় না বা ভুল ট্রাভেল করে। অর্থাৎ ধীরে ধীরে এগুলোকে বুঝতে হবে যে ট্রাফিকে কি হয়, কিছু মানুষ তো তার লাইনকে চুজ করতে পারে না যে কোনটা তার জন্য শুভ হবে, কোনটা তার জন্য শুভ হবে। সে সেই লাইনটাকেই চুজ করতে পারে না যে কোনটা তার জন্য শুভ হবে। সেজন্য কি হয়, সেজন্য গোলটা সে পৌঁছতে পারে না, কারণ সে সঠিক লাইনটা জানে না। যার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং শুভ হবে সে ট্রাই করছে মেডিকেল, যার জন্য মেডিকেল শুভ হবে সে ট্রাই করছে ফিন্যান্সে, যার জন্য কেমিস্ট্রি শুভ হবে সে ট্রাই করছে অ্যাডমিনিস্ট্রেটিভ, IAS, IPS ইত্যাদি। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে টিন এজে তার বাবা মা বা তার পেরেন্টস আর গার্জিয়ানস তাকে পুশ আপ করে, এটাই তোমায় হতে হবে, এটাই তোমায় হতে হবে, এটাই তোমায় হতে হবে। সেটা খুব বড় রং ট্রাফিকিং হয়ে যায়, ঠিক ওয়ে সে পায় না। তার মধ্যে কি হুনার আছে, তার মধ্যে কি ট্যালেন্ট আছে, সেটাকে সে জানতে পারে না, বুঝতে পারে না। কারণ বেশিরভাগ ছেলে মেয়ে পিতামাতার প্রতি অত্যন্ত বেশি ডিপেন্ডেবল থাকে। এক্ষেত্রে একটা খুব বেশি বিষয়, খুব সফল পিতামাতার ছেলে মেয়েদের খুব অসফল দেখা যায়। আমি অসফলতা বা সফলতা শুধুমাত্র অর্থকরীর বিষয়ে কিন্তু মাপছি না, পরিমাপের অঙ্কটা শুধুমাত্র অর্থ নয়। তুমি অত্যন্ত সফল হয়ে গেলে, তোমার ছেলে মেয়ে রাত জেগে দিন জেগে লেখাপড়া করে অত্যন্ত সফল হয়ে গেল ফিনান্সিয়ালি, কিন্তু সে মাত্র 32 বছর বয়সে রুগী হয়ে গেল, রুগী পেশেন্ট, বড় বড় ওটি হচ্ছে তার লাইফে, তার জীবনে বড় বড় অপারেশন হচ্ছে, তাহলে কিন্তু এটা ঠিকঠাক সফলতা হলো না। সফলতা যে কোনো গ্রাউন্ডেই হোক না কেন, সবার আগে ওয়েলথ নয়, সবার আগে হেলথ। জীবনকে উপভোগ করতে গেলে, জীবনকে সঠিকভাবে বাঁচতে গেলে, হাসি খুশি জীবন পেতে গেলে আগে ওয়েলথে নয়, আগে হেলথ দরকার। হেলথ আর হেলথ সবার আগে, তারপরে হেলথ থাকলে এবার তুমি ওয়েলথকে সাজাও, এডুকেশনকে সাজাও, কালচারকে সাজাও, সব কিছুকে তুমি সাজাতে পারবে। তাহলে আগে দরকার স্বাস্থ্য, স্বাস্থ্য আগে প্রয়োজন। তাহলে আমি সফলতা অসফলতা শুধুমাত্র ওয়েলথের বিচারে কিন্তু ভাবছি না, আমি সমস্ত কিছু একটা কম্বাইন্ড করছি। আগে স্বাস্থ্য থাকতে হবে, ওয়েলথ থাকতে হবে, এডুকেশন থাকতে হবে, কালচার থাকতে হবে, সব কিছু মিলিয়ে একটা জীবন, একটা সফলতা তৈরি হয়। শুধুমাত্র কিন্তু ওয়েলথ দিয়ে কিন্তু তৈরি হবে না। তাহলে খুব সফল পিতামাতা ছেলে মেয়েদের অসফল দেখা যায় সমাজে, বেশিরভাগ ক্ষেত্রে, 100%-এর ক্ষেত্রে নয়। কেন দেখা যায়? তার তোমরাও দেখতে পাবে, তোমাদের আশেপাশে পাড়ায় সোসাইটিতে তোমরা দেখতে পাও যে পিতামাতা খুব সফল, কিন্তু ছেলে মেয়ে কিন্তু সফল নয়, বা ছেলে সফল নয়, মেয়ে সফল নয়। কেন সফল নয়? তার বেশিরভাগ কারণটা যেটা হয় যে পিতামাতা যে স্ট্রাগল করেছে, তারা যে সফল হয়েছে, ছেলে মেয়েকে তার ব্রেনটাকে ইউজই করতে দেয় না। তারা সবসময় তাদের রেডিমেড মতামতটাই ছেলে মেয়েকে দিয়ে দেয়। মানে অনুভব তো অনেক কিছু দিয়ে হারিয়ে শিখতে হয় তো মানুষকে, হয় স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোর্স ফি দিয়ে শিখতে হয়,
আর তা না হলে প্র্যাকটিক্যাল লাইফে সংঘর্ষ করে, সময় ব্যয় করে, অর্থহানি করে, মানুষের চোখ রাঙানি দেখে, মানুষের গিরগিটির মতো রং বদলানো দেখে, যাদের জীবনে মানুষ গিরগিটির মতো রং বদলেছে তাদেরকে তুমি অবশ্যই দেখেছো, যে গিরগিটির মতো রং বদলানো দেখে মানুষকে শিখতে হয়, মানুষকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আনতে হয়। তো পিতামাতা কি করেন, যারা খুব সফল পিতামাতা, তারা রেডিমেড মতামতটাকে দিয়ে দেন। ছেলে মেয়ে সেই জায়গাটি স্ট্রাগল করে না, সংঘর্ষ করে না, বুঝতে পারে না, এবং তারা সেই জন্য জীবনে কম সফল হয়ে থাকে। অতীব সফল পিতামাতার ছেলেমেয়েরা কম সফল হয়ে থাকে, এটা তার কারণ। এবার যেটা বলছিলাম, যে ডেস্টিনেশনে পৌঁছতে গেলে যে কোনো চাকরি করো, ব্যবসা করো, সরকারি চাকরি করো, যেটাই করো না কেন, সেলফ এমপ্লয়েড হও, সেখানে তোমাকে সেই রুটে পৌঁছতে হবে, সংঘর্ষ করতে হবে। আর এর উপযুক্ত সময় হলো কোন সময়টা, একেবারে মানে তোমার 20 থেকে 40 উপযুক্ত সময়। মানে এডুকেশনটা তোমার হচ্ছে, হায়ার এডুকেশনে যাচ্ছ, এবার এই যে সময়টা, এটা এই সময় শরীর ঠিক থাকে, ফুল এনার্জি আছে, রোগ ভোগের সম্ভাবনা কম রয়েছে। এই সময়টাতে মানুষ বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। কেউ কোনো রোমান্টিক সিনেমা দেখে জীবনে পার্ট অফ দ্য লাইফ রোমান্স এটাকে না ভেবে, হার্ট অফ দ্য লাইফ রোমান্স এটাকে ভেবে সে একটি খুব ভালো আশিক বা আশিকি হয়ে যায়, সে একটি খুব ভালো প্রেমিক বা প্রেমিকা হয়ে যায়, ফুল টাইমার। কিন্তু সে পেতে পারে না জীবনের ফিনান্সিয়াল ফ্রিডম, ফিনান্সিয়াল স্ট্রেংথ সে পায় না, কারণ সে খুব ভালো ইমোশনাল একজন প্রেমিক বা খুব ইমোশনাল একজন প্রেমিকা, কিন্তু সে সেটাকে পায় না, সে ডাইভার্ট হয়ে যায়। এবং তার জীবনে সফলতার রেটিং সবচেয়ে ভালো থাকে তার প্রেমে, 100% তার সফলতা থাকে, কিন্তু ফিনান্সে থাকে না। আর শুধুমাত্র প্রেম দিয়ে জীবন চলবে না, শুধুমাত্র ফিনান্স দিয়ে, ওয়েলথ দিয়েও জীবন চলবে না, জীবন শুধুমাত্র হেলথ দিয়ে জীবন চলবে না, সবকিছু কম্বাইন্ড হলে হচ্ছে জীবন। সবকিছু মানে হচ্ছে কম্বিনেশন চাই। আর সেখানে কি হয়, তাদের বিবাহিত জীবনগুলো দেখা যায় 2-এর ঘরে শেষের দিকে ভেঙে যায়। এরা খুব আর্লি করে ম্যারেজ, এরা 19, 20, 21, 22, 23-এর মধ্যে, মানে 25-এর মধ্যে এরা ম্যারেজ করে ফেলে, আর 30, 32-এ গিয়ে সেগুলো ভেঙে যায়। এরপরে এসো যে কিছু মানুষ কি হয়ে যায়, কিছু মানুষ তার গোলে এগিয়ে চলে। তো গোল কি করে, যে এটা যে এই যে আমাদের এই মাথা, এই থামের ওপর থেকে এই পর্যন্ত আমাদের অ্যাম্বিশন, এটা আমাদের অ্যাম্বিশন। তো আর এটা লজিক। তো কিছু মানুষ কি হয়, কিছু মানুষ লজিকের দিকে যায় না, তা অ্যাম্বিশাস হয়ে থাকে, এটা করব, সেটা করব ইত্যাদি ভাবে। কিন্তু কি হয়, দেখা গেল সে বিয়ে বাড়িতে গিয়ে 1 সপ্তাহ কাটিয়ে এলো, 10 দিন কাটিয়ে এলো। তাহলে তোমাদের ওইটা শুনতে হবে যে রাস্তে মে ধূপ তো হোগি, নিকল সको তো চলো। যে কোনো সফলতা, যে কোনো গোল ডেস্টিনেশনে পৌঁছতে গেলে রাস্তা কিন্তু এত স্মুথ হবে না, সংঘর্ষপূর্ণ হবে। আর যদি তোমার এই লজিক ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু তুমি পৌঁছতে পারবে না, আলোচনা করব আগামী দিন, আরো ডিটেলে আলোচনা করব। সকলে ভালো থাকো, মনকে স্থির করে বলো হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়।